কিছু বলবেন? হুম। জি বলুন। তোমার তো ফ্রিজ আছে তাই না? আমার এই দুধটুকু রাখবা, 2 দিন পর নিয়ে যাই মনে। আচ্ছা রেখে যান, তবে হ্যাঁ, আমি কিন্তু সারা দিন বাড়ি থাকবো না। সকাল 8টার আগে না হয় সন্ধ্যায় নিতে হবে, সেদিনই নেন। আচ্ছা। মেহবিন ওনার হাত থেকে 2 লিটারের বোতলটা রেখে দিল। ক্ষুধাও লেগেছে রাতে আর খায়নি সে। দুপুরে খাবারগুলো এখনও আছে ফ্রিজে, কিন্তু এখন খেতে ইচ্ছে করছে না। রান্নাঘরে গিয়ে কাপ নুডলস বের করলো, একটু গরম পানি দিয়ে নুডলস বানিয়ে নিল। ঘরে গিয়ে বাবু হয়ে বসে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে একটা টুল নিয়ে রোদে বসে রইল। বেশ শীত করেছে তার। রোদে বসে নানান জিনিস ভাবছে সে। তখন ওর ফোনটা বেজে উঠল। কালকের আননোন নাম্বার থেকে, মানে চেয়ারম্যান সাহেব। ও ফোন কানে ধরে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি বলার জন্য ফোন দিয়েছেন? আজকে যদি আপনাকে দাওয়াত দিই, আপনি কি গ্রহণ করবেন? আপনার কি মনে হয় না আপনাদের সাথে আমার যোগাযোগটা বেশি অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে? এত তাড়াতাড়ি এত ফ্রি হওয়া ঠিক নয়। মিশু না হয় অসুস্থ, আপনি তো নন। আমার মেয়েটা চাইছে বলেই তো। সব সময় সব ইচ্ছেকে প্রশ্রয় দিতে নেই চেয়ারম্যান সাহেব। যে কখনো ইচ্ছা করে না, সে যদি কিছু ইচ্ছা করে তবে তা করা উচিত নয় কে? সেটা আপনাদের পারিবারিক বিষয়ে আমাকে জড়াচ্ছেন কেন? আপনি না চাইলেও তো জড়িয়ে যাচ্ছেন। আপনি দাওয়াতটা রাখবেন কি না? আপাতত আমি আজ কোথাও যেতে চাচ্ছি না। সব থেকে বড় কথা, দাওয়াতটা কি উপলক্ষে? তেমন কোনো উপলক্ষ নেই। আজ বাবা, মিশুর দাদু বাড়ি ফিরেছেন। ও আচ্ছা, দুঃখিত। আপনার দাওয়াত গ্রহণ করতে পারছি না। আর সব কিছুতে আমাকে জড়ানো বন্ধ করুন। কাল আপনারই পারতেন মিশুকে শান্ত করতে, হুদাই আমাকে নিলেন। আজকে আমাকে ফোন না করলেও পারতেন, নিজেদের মতো দিনটা উদযাপন করতে পারতেন। আপনাদের পারিবারিক বিষয়ে আমাকে টানবেন না প্লিজ। কালকে আরিফা এ কথাটা বলেছে বলে এমন করছে ডাক্তার? আপনি জানতে চাইছিলেন না অনুকে? চেয়েছিলাম, কারণ তার কথা জানতে পারলে হয়তো মিশুর ব্যাপারে আমি আরেকটু সাহায্য করতে পারতাম। তবে এখন মনে হচ্ছে আপনাদের পারিবারিক বিষয়ে না জড়ানোই উত্তম। 1 সপ্তাহ হয়নি আমি এখানে এসেছি। চেয়ারম্যান বাড়ির সাথে এত সখ্যতা নিশ্চয়ই ভালো চোখে দেখবে না মানুষ। আপনি মানুষের কথা ভেবে চলেন ডাক্তার। আমি আমার কথা বলছি না চেয়ারম্যান সাহেব, আমি আপনাদের কথা বলছি। স্পেশালি আপনার কথা বলছি। আপনি চেয়ারম্যান মানুষ, আপনার একটা সম্মান আছে। এত সম্মান দিয়ে কি হবে যদি নিজের মানুষদেরই খুশি রাখতে না পারে? এত সম্পদ, এত সম্মান আমার, কিন্তু মানুষের এত সম্মানের পরও আমার মেয়ের খেতাব চেয়ারম্যানের পাগলা মাইয়া। আপনাকে জড়াই কারণ আমার মেয়ের আপনি পছন্দ, তার বন্ধু আপনি। তাই আমি আমার মেয়েকে খুশিতে রাখতে আপনার সাথে সখ্যতা করছি। লোকে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আপনি খুব স্বার্থপর একজন মানুষ। আপনি আপনার মেয়ের ভালোর জন্য আমাকে ব্যবহার করেছেন চেয়ারম্যান সাহেব। তেমনটা নয়, আপনি ভুল বুঝছেন। মিশু ঘুম থেকে উঠেই আপনার কথা বলছিল, তাই ফোন দিয়েছিলাম। আমি তো চাই আপনি ওর হাতটা ধরুন ডক্টর। কিন্তু আমি চাই না চেয়ারম্যান সাহেব, আমি আপনাদের ওই চেয়ারম্যান বাড়ির ত্রিসীমানায় যেতে চাই না। কিন্তু ভাগ্য কি আমার প্রথম দিন থেকেই ও বাড়ির সাথে জুড়ে গেছে। ডক্টর প্লিজ। অনুকে চেয়ারম্যান সাহেব। ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস শোনা গেল, তারপর আবার শোনা গেল। মিশুর হাজবেন্ড অনু, মানে অনুভব খান, যে 4 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এবং এই অ্যাক্সিডেন্টের পরেই মিশুর এই অবস্থা। মিশি এরকম ছিল না। সে একজন শিক্ষিতা, পড়াশোনা শেষ করা বুদ্ধিমতী মেয়ে ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট সব এলোমেলো করে দিল। তার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল? আর সেদিন কি মিশু সাথে ছিল? জানি না কিভাবে হয়েছিল, কিন্তু মিশু অনুভবের সাথেই ছিল। কাল কেন এসব বললেন আমায়? এত বছর পর অনুভবের কথা শুনে একটু চমকে গিয়েছিলাম। আর মিশুও 3 বছর যাবৎ অনুভবের নাম নেয়নি, কালকে নিয়েছিল, তাই একটু থমকে গিয়েছিলাম। তারপর যে বলবো, আপনার আর আরিফার মাঝে একটা কথা কাটাকাটি হলো।
তারপর তো আপনি চলে এলেন। অনুভব কি মারা গেছে? শুনেছি মারা গিয়েছে, কিন্তু দেখার সাহস হয়নি। ওর মুখটা রক্তে রাঙানো ছিল। আমি ওকে খুব ভালোবাসতাম, ওকে ও অবস্থায় দেখার সাহস হয়নি। ও আচ্ছা, রাখছি। আপনি কি মিশুর সাথে দেখা করতে আসবেন না? আমায় হসপিটালে যেতে হবে নওশিনকে দেখতে। সারাদিন কি ওইখানেই পার করে দিবেন নাকি বিকালে আসিয়েন? আমি যাব না চেয়ারম্যান সাহেব। আপনার পরিবার থেকে যত দূরে থাকা যায় সেটাই ভালো। আপনার কাছে কিছু চাই না, শুধু একটা কথা চাই, দেবেন? কি? আপনার বন্ধের দিনগুলোতে মিশু জাস্ট 1 ঘন্টা করে সময় দেবেন। ওকে আপনার সাথে সময় কাটালে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, উনি বলেছে যার সাথে মিশু ফ্রি তার সাথে বেশি থাকতে। আপনার সাথে তো মিশু অনেকটাই ফ্রি, আপনাকে বন্ধু ভাবে সে। শুধু এইটুকু করুন, আমি আপনাকে আর কোনো দিন কিছু বলবো না। আমি পারবো না। প্লিজ ডক্টর। আমি পারবো না চেয়ারম্যান সাহেব, দয়া করে যখন তখন আপনাদের প্রয়োজনে আমায় ফোন করবেন না, ডাকবেন না। বলেই মেহবিন ফোন রেখে দিল। এমনিতেও ওর ভালো লাগছে না, তার ওপর চেয়ারম্যান সাহেবের কথাগুলো ওর মেজাজ হুট করেই গরম করে দিয়েছে। ও নিজেও জানে না ওর মেজাজ এত গরম হচ্ছে কেন। ও রুমে এসে ফ্রিজ থেকে 10টার মতো বড় চকলেট নিল। তারপর আবার গিয়ে রোদে বসলো, বড় বড় বাইট দিয়ে চকলেট খেতে লাগলো। কিছুক্ষণ পর একটু ভালো লাগলো। তখন তাজেল এলো মেহবিনের কাছে, ওর সামনে দাঁড়িয়ে বলল, নসিয়া পরে দেখতে যাবে ডাক্তার? তুমি যাবে নেত্রী? তুমি গেলে তোমার সাথে যাইতাম। নওশিন তোমার কেমন বোন হয় নেত্রী? আমার কাকাতো বোন। নওশিন তোমায় অনেক আদর করে, তাই না? মা যাওয়ার পর তো দাদি আর নসিয়া আপে আমাদের দেখে রাখে, আদর করে। তোমার মা কোথায় গেছে? একজনের লোকে ভাগে গেছে যখন আমার 4 বছর, আমারে আর আমার বাপরে ধুইয়া। বলতে বলতেই তাজেলের চোখ ছলছল করে উঠল। মেহবিন তাজেলকে ওর কাছে এনে ওকে কোলে বসালো। তখন তাজেল বলল, জানো ডাক্তার, আমার বাপ আমারে ভালোবাসে না, কিন্তু আগে ভালোবাসতো। যখন মা গেল গা, তখন আমারে জোড়া ধরে কত কাঁদত, আমারে কত আদর করতো। কিন্তু যখন হারটা বিয়ে করলো, তখন থেকে আমার বাপ বদলে যেতে লাগলো। প্রথম আমার সৎ মায়ে আমার লোকে ভালো ব্যবহার করতো, কিন্তু তার কয়েকদিন পর থেকে বাপে কামে গেল, আমারে বকা দিত আর আমারে মারতো। আমার মায়ের নিয়ে বাজে কথা কইতো, বাপের কাছে আমার নামে মিথ্যা কথা কইতো। আমার বাপেও আমারে বকতো। তুমি জানো, আমার সৎ বোন আর ভাইও আছে। ওই বোনের বয়স 5 বছর। আমার সৎ মায়ের মাইয়া, আর ভাই আমার বাপের ঘরে আইছে। আমি তারে আদর করি, কিন্তু আমার সৎ মায় ওরে ধরতে দেয় না। বলতে বলতেই তাজেলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মেহবিন তা মুছে দিল। মেহবিন তাজেলের মাঝে নিজেকে দেখতে পেল। তাজেলের যেমন ওর পরিবার থেকে কেউ নেই, তেমন ওরও কেউ নেই। মেহবিন তাজেলকে চকলেট দিয়ে বলল, নেত্রী একদম কান্না না এখন। আমি তো কাঁদতে চাই না, কিন্তু আইসে পড়ে। আচ্ছা, কিন্তু আর কাঁদবে না। এখন নাও, চকলেট খাও। মেহবিনের কথায় তাজেল চোখ মুছে বলল, তুমি নসিয়া পরে দেখতে যাবে না? এমনিতেও কাজ নেই, চলো তুমি যখন যেতে চাও তাহলে যাই। এমনিতেও আমি যেতাম, তো তুমি কি রেডি? হ্যাঁ, আমার এইটাই ভালো জামা। আমি জানতাম তুমি আমার কথা হই না আমার সাথে যাইবা, তাই রেডি হয়ে আইছি। কাউকে বলে এসেছো? আমার খবর কেউ রাখে না, খালি আমার বাপের আইতে একবার জিগাইব আমি কনে, আর আমার দাদি একটু খবর নিব আমি কনে আসি। তাও সন্ধ্যার আগে। আমার দাদিও আমারে খুঁজবো না, আর নশরেফা থাকলে একটু খবর নিত। মেহবিন তাজেলের দিকে তাকালো। ওর ঠোঁটে মুচকি হাসি। তা দেখে মেহবিন হেসে বলল, তুমি দাঁড়াও, আমি তৈরি হয়ে আসি। ততক্ষণে তুমি চকলেট খাও। মেহবিন ভেতরে চলে গেল। তারপর বোরকা হিজাব পরে বের হলো। তারপর তাজেলকে নিয়ে বের হলো। তাজেলের পা আগের থেকে অনেকটাই ঠিক, তাই তাজেল বলল হেঁটে হেঁটে যাবে, কিন্তু মেহবিন ছুড়ল না। ও একটা রিক্সা নিল। হাসপাতালে গিয়ে সোজা নৌশির ওখানে চলে গেল। মেহবিন তাজেলকে কোলে নিয়ে ভেতরে ঢুকলো। নৌশির শুয়ে আছে, ওর মা নেই আশেপাশে, হয়তো বাড়িতে খাবার আনতে গেছে বা কোনো কাজে গেছে।
মেহবিনকে দেখেই নৌশি উঠতে চেষ্টা করলো। মেহবিন ওকে শুয়ে থাকতে বলে তারপর বলল। নওশিন, এখন কেমন লাগছে? নৌশি মুচকি হেসে বলল, এখন তো ভালো লাগছে, কিন্তু কাল মরে গেলে বোধহয় ভালো হতো। আব্বার আর কোনো চিন্তা থাকতো না। এরকম কথা বলতে হয় না নওশিন। রাসূল হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন তোমরা কখনোই নিজেদের মৃত্যু কামনা করো না। নৌশি বলল, আমি তো মরতে চাই না ডাক্তার আপা, পরিস্থিতি বাধ্য করে এমন কথা বলতে। মেহবিন মুচকি হেসে বলল, আল্লাহকে বিশ্বাস করো, তার উপর ভরসা করো তো। তার উপর বিশ্বাস আর ভরসা করি বলেই তো এত দূর আসতে পেরেছি। তাহলে এরকম কথা কিভাবে বলছো? আমরা বলি আমি ব্যর্থ, কুরআন বলে অবশ্যই বিশ্বাসীরা সফল হয়। নৌশি মুচকি হেসে বলল। তাজেল ঠিকই বলে, তুমি জাদু জানো। মেহবিন এবার হাসলো আর বলল, নেত্রী তো নেত্রী, এসব ছাড়ো। এখন বলো, তোমার বাবা তোমার সাথে এরকম করলো কেন? আসলে আমি পড়তে চাই, কিন্তু আমার বাপের সেটা পছন্দ নয়। সে আমার বিয়ে দিতে চায়। আমার সমস্যা নেই বিয়ে করতে, কিন্তু আমার একটাই কথা, বিয়ের পর আমাকে পড়তে দিতে হবে। আমার অনেক দিনের স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব আর জীবনে প্রতিষ্ঠিত হব। কিন্তু সে একটা বুড়ো লোকের সাথে আমার বিয়ের কথা বলেছিল। লোকটা তার সাথে মদ গাঁজা সব খায়। তাই কালকে ওনারা আসতেই ওনাদের আমি মুখের ওপর মানা করেছি বলে আজ এই অবস্থা। কারণ ওই বুড়ো লোকটা বাবাকে 2 লক্ষ টাকা দিত। মুদ্রা কথা, আমার বাপ আমাকে বিক্রি করে দিচ্ছিল তার কাছে। আমার থেকে বাধা পেয়েছে, তাই আমাকে মেরেছে। মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওনাকে দেখেই বুঝতে পেরেছিলাম উনি ড্রাগ অ্যাডিক্টেড। তুমি চিন্তা করো না, আমি তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। দেখি আমার স্বপ্ন কোন দিকে যায়। পরিস্থিতির চাপে পড়ে কখনো কখনো স্বপ্ন দেখা বন্ধ করতে হয় ডাক্তার আপা। একটা কথা মনে রেখো নওশিন, প্রয়োজনে স্বপ্ন বদলে নিও, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করো না, না হলে বেঁচে থাকার আশা থাকবে না। নিজের জন্য হলেও স্বপ্ন দেখতে হবে আর বাঁচতে হবে। সবশেষে তুমি তোমার স্বপ্ন নিয়ে প্রাণ খুলে বাঁচবে। মেহবিনের কথা শুনে নৌশির চোখ চকচক করে উঠল। ও হাসি মুখে বলল, আমি বাঁচবো ডাক্তার আপা, আমি স্বপ্ন দেখব, অতঃপর আমি বাঁচবো। আমি প্রাণ খুলে স্বপ্ন নিয়ে বাঁচবো। মেহবিন হাসলো, তারপর আরও কিছু কথা বলতে লাগলো। নৌশি তাজেলের সাথেও কথা বলল। নৌশির মা এলে মেহবিন আর তাজেল ওদের থেকে বিদায় নিয়ে চলে এলো। এখন তাজেল জেদ ধরেই হেঁটেই ফিরবে। মেহবিনের ওর থেকে হার মেনে তাজেলের হাত ধরে হাঁটতে লাগলো। হুট করে তাজেল বলল, ডাক্তার, তুমি কি নৌশি আপার মতো আমারে একটা ইচ্ছা পূরণ করবা? যদি পারি তাহলে অবশ্যই পূরণ করব নেত্রী। সত্যি তুমি পূরণ করবা? বললাম তো, যদি পারি তাহলে অবশ্যই করব। তো শুনি কি ইচ্ছে। তাজেল দাঁড়ালো। তা দেখে মেহবিনও দাঁড়ালো। তাজেল বলল, আমি পড়বার চাই ডাক্তার, আমিও নৌশি আপার মতো বড় কিছু হইতে চাই। মানে তুমি স্কুলে যাও না? না ডাক্তার, ও আমার স্কুলে যাইতে দেয় না। আমি পড়বার চাই ডাক্তার, কিন্তু ওই সৎ ভাই আমারে পড়তে দেয় না। আমারে পড়াতে নাকি তার টাহা লাগবে, এই কইয়া আমার পড়া বন্ধ করে দিছে 1 বছর আগে। আমি বড় হয়ে তোমার মতো হইতে চাই, সবার সাহায্য করবার চাই ডাক্তার। সেদিন তোমারে বললাম না বড় হয়ে নেতা হমু, এই জন্যই যে সবাই জানি আমার কথা শুনে। আমি যেন সবাইরে তোমার মতো সাহায্য করবার ঘরে। আমি সবসময় এইটা কয়ে নিজের সান্ত্বনা দেয় আমি বড় হয়ে নেতা হমু। বলতে বলতেই তাজেল এবার শব্দ করেই কেঁদে ফেলল। মেহবিন বুঝতে পারল ও তাজেলের ভরসায় জায়গা করে নিয়েছে, তাই তো এত সহজে সব বলে দিল। মেহবিন তাজেলের সামনে হাঁটু গেড়ে বসে জড়িয়ে ধরল। তাজেল শান্ত হতেই মেহবিন ওকে সামনে দাঁড় করিয়ে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে গালে হাত রেখে বলল, কেঁদো না নেত্রী, তুমি পড়তে পারবে। আমি তোমার পড়ার ব্যবস্থা করব। তুমি বড় হয়ে যা ইচ্ছে তাই হতে পারবে। সত্যি কইতেছ? একদম সত্যি। না পারলে তুমি যোগ্য নেত্রী কিভাবে হবে বলো তো? আমার নেত্রী সব থেকে এগিয়ে থাকবে, আর এই নেত্রীকে এগোতে সাহায্য করবে এই নেত্রীর ডক্টর। ঠিক আছে?
মেহবিনের কথাই তাজেল হেসে বলল, ঠিক আছে, তুমি অনেক ভালো ডাক্তার। তাই বুঝি? তাই। এত ভালো দেখেই তো কেউ আমায় তার সাথে রাখে না, সবাই একা ছেড়ে দেয়। কি বললা? তখনই মেহবিনের ফোন বেজে উঠল। মেহবিন দেখলো হাসপাতালের সব থেকে সিনিয়র ডাক্তার ফোন দিয়েছে। সালাম দিয়ে ফোন ধরতেই সে বলল মেহবিনকে হাসপাতালে যেতে। বাড়ি প্রায় এসেই গেছে, তাই তাজেলকে বলে ও আবার হাসপাতালে গেল। হাসপাতালে গিয়ে দেখতে পেল সিনিয়র ডাক্তারের কেবিনে ডক্টর বাবুল সহ আরও একজন ডাক্তার আছেন। ও ভেতরে গিয়ে বসাতেই সিনিয়র ডাক্তার বললেন, বহিষ্কার করার কথা শুনে মেহবিন ভুরু কুঁচকে তাকালো। ওর এর রিয়াকশনের মানে কেউ বুঝতে পারল না। ডক্টর বাবুলের মুখে হাসি, তা দেখে মেহবিন বুঝতে পারল উনি কিছু ঝোল পাকিয়েছে। মেহবিন শান্ত স্বরে বলল, আমার অপরাধ। তখন ডক্টর বাবুল বলল, প্রথমত আপনি সিনিয়রের কথা শুনেননি, আর দ্বিতীয়ত কালকে এমার্জেন্সি হয়েছিল বলে হাসপাতালে এসে আপনি পেশেন্টকে ইঞ্জেকশন দিয়েছিলেন। সেই পেশেন্টে আপনার ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণে কোমায় চলে গেছে। মেহবিন এবার বুঝতে পারল সমস্যা কোথায় হয়েছে, কিন্তু ও এখনো শান্তই বলল, আমার তো মনে পড়ছে না। হ্যাঁ, আমি কোনো ভুল ঔষধ দিয়েছি যার জন্য উনি কোমায় চলে যেতে পারে। যেতে পারেন না ডক্টর মেহবিন, উনি কোমায় চলে গেছেন। এখন আপনার ইঞ্জেকশন দেওয়ার কারণেই উনি কোমায় চলে গেছেন। মেহবিন মুচকি হাসল। এবার তার হাসি বজায় রেখেই বলল, ওনার যতদূর শরীরের অবস্থা সেই হিসেবে কেউ কোমায় চলে যাওয়ার ঔষধ না দিলে উনি ভুলভাল ইঞ্জেকশনেও কোমায় যাবেন না। তখন হেড সিনিয়র ডক্টর বললেন, দেখুন ডক্টর মেহবিন, কাল বন্ধ ছিল, ইমার্জেন্সি ছিল বলে আপনাকে এখান থেকে কল করা হয়েছিল, কারণ পেশেন্টকে আপনি আর ডক্টর বাবুল দেখছিল। ডক্টর বাবুল তো আসেননি, আপনি এসেছিলেন আর একটা ইঞ্জেকশনও দিয়েছিলেন, যার দরুন এরকমটা হয়েছে। সকালে ডক্টর বাবুল বোর্ডকে ব্যাপারটা জানিয়েছেন, আর সব শুনে বোর্ড এইরকম সিদ্ধান্ত নিয়েছেন। সব শুনে মেহবিন শান্তভাবেই বলল, আপনি শিওর যে আমার ইঞ্জেকশনে এমনটা হয়েছে? তখন ডক্টর বাবুল বলল, হ্যাঁ, আমি শিওর আপনার ইঞ্জেকশনের কারণেই এমনটা হয়েছে। আমার পেশেন্ট আমি ভালো মতো জানবো, তাই না? ও আচ্ছা, তাহলে সেদিন আপনার পেশেন্ট থাকা সত্ত্বেও আপনি কেন তাকে অন্য হসপিটালে পাঠাচ্ছিলেন ডক্টর বাবুল? এই কথা শুনে ডক্টর বাবুল সিনিয়র ডক্টরের সামনে অপ্রস্তুত হয়ে পড়লেন। এদিকে সবাই এখন ডক্টর বাবুলের দিকেই তাকিয়ে আছে। তা দেখে তিনি আমতা আমতা করে বলল, আসলে পেশেন্টের অবস্থা এখন থেকে ঠিক হচ্ছিল না, তাই অন্য জায়গায় শিফট করতে বলেছিলাম। কিন্তু এখানে ব্যাপারটা এটা নয়, এখানে ব্যাপারটা হলো ডক্টর মেহবিনের গাফিলতির জন্য একজন কোমায় চলে গেছে। তখন সিনিয়র ডক্টর বললেন, হ্যাঁ ঠিক এটাই তো ডক্টর মেহবিন, আপনি আপনার জবাব পেয়েছেন, এই কারণেই আপনাকে বরখাস্ত করা হয়েছে। যদিও লাইসেন্স বাতিল এখনও হয়নি, শুধুমাত্র বরখাস্ত করা হয়েছে। তবে হতেও পারে, আপাতত সেটা বলতে পারছি না। আপনার এরকম ইরেসপন্সিবল কাজের জন্য একটা মানুষের কি পোহাতে হতে পারে, এটা ভেবে আপনার লাইসেন্স ও বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। বোর্ড থেকে আজ বন্ধের জন্য সবাই নেই এখানে, তবে এখানে পুরো বোর্ডের মতামত নেওয়া হয়েছে। তখন ডক্টর বাবুল বললেন, এটুকুতেই থেমে নেই ডক্টর মেহবিন, পেশেন্টের বাড়ির লোক আপনার নামে কেস করছে, পুলিশ ছিল বলে। মেহবিন ছোট করে বলল। ও আচ্ছা। মেহবিনের এরকম দায়সারা ভাবে দেখেই সবাই অবাক চোখে তাকিয়ে আছে। মেহবিন খুব মনোযোগ দিয়ে ফোনে কিছু ঘাঁটছে। তখন হেড সিনিয়র ডক্টর বললেন, ডক্টর মেহবিন, আপনি কি কিছু বলবেন? আপনার কি একটু অনুশোচনা বা ভয় নেই? মেহবিন ফোন ঘাঁটতে ঘাঁটতেই বলল, ভয় আমার কোনোদিনও ছিল না, আর অনুশোচনা সেটা মানুষ ভুল করলে তার অনুশোচনা হয়। আমার মতে আমি কোনো ভুল করিনি যার জন্য অনুশোচনা হবে। আপনি বলছেন পেশেন্টের এই অবস্থায় আপনার কোনো দায় নেই? মনে তো হচ্ছে না, তবে একটা জিনিস বলতে পারি, ওনার কপালে এরকমটা ছিল তাই হয়েছে। আপনারা আপনাদের কাজ করেছেন, আমাকে আমার কাজ করতে দিন। পুলিশ কখন আসবে ডক্টর বাবুল?